হ্যালো। সো আম, কি খবর সবার, কেমন আছো? সো কিরকম শীত কাটছে? আহ, আর দেখা যায় যদি দেখতে দেখতে কিন্তু আমাদের এখানেই তোমার ডিসেম্বর মাস মোটামুটি শেষের দিকে, মানে হাতে আর গোনা কয়েকটা দিন বাকি। কটা যদি হিসাব করি, মোটামুটি আমাদের কাছে শুধু 15 দিন মতন বাকি। অ্যান্ড আফটার 15 দিন, এই যে 2020, মানে জেনারেলি সবার একটা ওই ছিল কি, উফ, পনৌতি ভরা সাল থা। মানে তোমাদেরও কি এই বক্তব্য, সত্যি কি পনৌতি ভরা সাল থা? মানে যদি দেখি আমরা এই বছরের মধ্যে একটা তো আমাদের পুরো মানে পুরো পুরো পৃথিবীতেই যা গেছে, যে অবস্থা গেছে, তো সেটা তো আছে অবশ্যই। ঠিক আছে, এটা ছাড়াও মানে এই বছর আমরা অনেক কিছুই ফেস করেছি। ওই মে মাসে আমফান ফেস করা, মানে ন্যাচারাল ক্যালামিটিস থেকে নিয়ে আমাদের করোনা, মানে এই করোনা, তারপরে যত মানে অনেকের ডেথ আমরা ওই মে মাস থেকে শুনে আসছি। এপ্রিল মে থেকে কারুর না কারুর প্রত্যেক মাসে, মানে আমরা খুলছি, তোমার গুগল সার্চ করো আর ব্যাস, কারুর না কারুর একটা ডেথ নিউজ, কারুর না কারুর ডেথ নিউজ। মানে আহ, এই বছরটা একটু কেরম কেরম একটা গেল 2020। ঠিক। সো আশা করছি এই 2021 সবার ভালো যাক। আমার তোমার সবার যাতে 2021টা ঠিকঠাক যাক। 2020-র মতন আমি আর রিপিট টেলিকাস্ট আর দরকার নেই আমাদের, কি তাই তো? সো উইথ দিস, আমাদের ক্লাসের টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তোমাদের অ্যাপ্লিকেশন, কোথায় অ্যাপ্লিকেশন? ঠিক। সো আমরা যে এতগুলো ভিডিওস করলাম, যদি আমার ভিডিওসগুলো তোমার ভালো লাগছে, তোমরা যদি পছন্দ করছো ভিডিওসগুলো, তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। ঠিক আছে, লাইকটা দিতে ভুলো না কিন্তু। বিকজ আমি একটা ভিডিও নিয়েছিলাম না কি, জব স্যাটিসফ্যাকশন, তারপরে একটা ভিডিও নিয়েছিলাম মোটিভেশন। তো তোমাদের ওই ছোট্ট লাইক থেকে আমি মোটিভেট হই কি আরো নতুন ভিডিওস যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, আরো নতুন ভিডিওস আপলোড করতে পারি। ঠিক। তো তাই জন্য ভিডিওটা দেখে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও কিন্তু। ঠিক আছে। সো এটা ছাড়া আমি যে লাস্ট ভিডিওটা, মানে আগের থার্সডে আর কি, আগে বৃহস্পতিবার, আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম তোমাদের জন্য। একটা ভিডিও তো আমাদের পড়া রিলেটেড ছিল, আর আরেকটা ভিডিও যেটা ছিল সেটাও পড়া রিলেটেডই ছিল, কিন্তু যেহেতু তোমরা বলেছিলে সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট ডিসকাস করতে, মার্কস প্যাটার্নটা ডিসকাস করতে, স্কোরিং হ্যান ত্যান, বা ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো আলোচনা করতে, তো আমি আগের ভিডিওটা, যারা আজকে প্রথম দেখছো ভিডিওটা, আমি বলবো তোমরা পেয়ে যাবে। আমাদের যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, সেটা সাবস্ক্রাইব করে নিও। যখন তুমি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটা, তো তার সাথে আমার যত ভিডিওস আছে ইউটিউবে, যত আমি ভিডিও আপলোড করেছি, সব ভিডিওই তোমরা পেয়ে যাবে সেখানে। ঠিক আছে, আমার সব ভিডিওই আমাদের এই সাইকোলজি সাবজেক্ট রিলেটেড, তো সব ভিডিওই তোমরা সেখানে পেয়ে যাবে। ঠিক। তো সেখানে আমি আলোচনা করেছিলাম অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাইকোলজি অ্যাজ আ সাবজেক্ট কিরকম, মার্কস ডিস্ট্রিবিউশন কিরকম। আর এটা ছাড়াও আমি প্রচুর তোমাদের স্টুডেন্টসদের আর কি কোয়েরিজ চেষ্টা করেছিলাম সলভ করার। ঠিক আছে। সো কিন্তু আরও আমি কিছু কোশ্চেন পেয়েছি, যেটা হচ্ছে স্টুডেন্টরা আমাকে বলেছে, ম্যাম একবার সিলেবাসটা যদি শেয়ার করে দিতেন তাহলে আরো ভালো হতো। তো ঠিক আছে, অন পপুলার ডিমান্ড তাহলে সিলেবাসটাও শেয়ার হবে, কিন্তু সেটা আজকের ক্লাসে করছি না। সেটা আমি যে পরের ক্লাস আর কি, আমি যেটা নেব সেই ক্লাসের ভেতরে আমি সিলেবাসটাও শেয়ার করে দেব। ঠিক আছে। সো আচ্ছা, আহ, আমাদের পরের ক্লাস যেটা, পরের ক্লাস সম্পর্কে একটা ছোট্ট করে ডিসক্রিপশন দিচ্ছি। আচ্ছা, কাদের কাদের এই ক্রিমিনাল সাইকোলজি ব্যাপারটা ভালো লাগে বা ইন্টারেস্টিং লাগে, কমেন্ট সেকশনে আমাকে জানিও কিন্তু। ঠিক আছে, অবশ্যই জানিও এই ক্রিমিনাল সাইকোলজি ব্যাপারটা কাদের কাদের ভালো লাগে। ঠিক, আমার কিন্তু ব্যাপারটা কিন্তু হেভি লাগে। ইভেন অ্যাট প্রেজেন্ট আমি ফরেন্সিক সাইকোলজি নিয়ে পড়াশোনাও করছি। আচ্ছা, পড়াশোনার থেকে মনে পড়লো কি, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য আমার ছোট্ট করে ইন্ট্রোডাকশন। আমার নাম পায়েল ব্যানার্জি এবং আমি একজন সাইকোলজিস্ট।
অ্যাট প্রেজেন্ট আমি পিএইচডি করছি সাইকোলজিতে, আর তার সাথে সাথে আমি পড়ছি ফরেনসিক সাইকোলজি নিয়ে। ঠিক, আমার এমনি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, আমার স্পেশালাইজেশন হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, অ্যান্ড আমি একজন আরসিআই রেজিস্টার্ড সাইকোলজিস্ট। যারা আরসিআই রেজিস্টার্ড মানে এটা মানে এখনো জানে না তাদের জন্য আমি একটা মানে ডিসক্রাইব করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি আর কি। তার মানে হচ্ছে কি আমার কাছে লাইক আমি রেজিস্টার্ড, অর আমার কাছে আমি যদি কাল পরবর্তীকালে আমি যদি প্র্যাকটিস করতে চাই, বা আই ক্যান প্র্যাকটিস বিকজ আই হ্যাভ দ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, সো সেটাকে আরসিআই নাম্বার বলা হয়। সো আমি একজন আরসিআই রেজিস্টার্ড সাইকোলজিস্ট, এবং আমি একজন স্পেশাল এডুকেটর। তার সাথে সাথে আমার পিএইচডিও করছি, আর তার সাথে সাথে আমি ফরেনসিক সাইকোলজি নিয়েও পড়াশোনা করছি। ঠিক আছে, ফরেনসিক সাইকোলজিটা পড়াশোনা চলছে, ক্লিনিক্যাল সাইকোলজি হয়ে গেছে। ঠিক আছে, আমার একটুখানি উৎসাহ মানে একটা কৌতূহল ছিল ফরেনসিক্স ক্রিমিনাল ব্যাপারটাকে জানার, ক্রিমিনাল মাইন্ড নিয়ে একটু স্টাডি করার। তো তাই জন্য আর কি আমার যে নেক্সট ভিডিওটা, ঠিক আছে, সেই ভিডিওটাতে আমি আলোচনা করব অ্যাবাউট সাইকোপ্যাথস অ্যান্ড সোশিওপ্যাথস। ঠিক, ওটাও আমাদের কিন্তু একটা সিলেবাসের ছোট্ট করে একটা চ্যাপ্টার আছে। সো সেখানে আমরা আলোচনা করব অ্যাবাউট সাইকোপ্যাথস অ্যান্ড সোশিওপ্যাথস। সো আই হোপ যদি কারোর ইন্টারেস্ট থাকে অ্যাবাউট দিস সাবজেক্ট, কি ডেলিনকুয়েন্সি, সাইকোপ্যাথ, সোশিওপ্যাথ কি, তো তারা অবশ্যই কি করতে হবে, তাদেরকে আমার পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। ঠিক আছে, তো একদম মিস করো না। আর কি করে জানবে কি আমার কি কি ভিডিওস আসছে? ইউটিউবে আমাকে ফলো করলে। সো চটপট ইউটিউবে তোমরা আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক, এটা ছাড়া যদি আরো তোমাদের কোনো প্রশ্ন, তোমাদের আরো কোনো ব্যাপারে তোমরা আলোচনা করতে চাও, ডিসকাস করতে চাও, সেটা কিরম ভাবে আমার সাথে ডিসকাস করতে পারবে? যারা অলরেডি আমার ভিডিওস দেখেছো তারা জানো, আর যারা নতুন তাদের জন্য ডিসকাস করার দুটো অপশন আছে আমার সাথে কথা বলার। একটা হচ্ছে কমেন্ট সেকশন, তোমরা কমেন্ট সেকশনে আমাকে নিজের মতামত দিতে পারো, নিজের কোনো কোয়েরিজ আছে সাইকোলজি রিলেটেড তোমরা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। বা সেকেন্ড ওয়ে হচ্ছে তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, আমার প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবে। তোমাকে করতে শুধু এইটুকু হবে কি আনএকাডেমি অ্যাপটাকে আর কি ডাউনলোড করে নিতে হবে, আর ওই প্রোফাইল লিঙ্কটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা আমাকে ফলো করতে পারবে, আর যখন আমাকে তোমরা ফলো করবে তখন দেখবে মেসেজ অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক, সো যেখানেই মেসেজ অপশন ওপেন হয়ে গেল তোমরা ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। ঠিক আছে, সো আমার এই হচ্ছে দুটো ওয়ে, কমেন্ট সেকশনেও তোমরা আমাকে জানাতে পারো, অর আমার প্রোফাইল লিঙ্কে ক্লিক করলে আমার প্রোফাইল লিঙ্কে গিয়ে ডাইরেক্ট মেসেজ অপশনের থ্রু আমার সাথে কথা বলতে পারো। সো ঠিক, তো এই হচ্ছে আমার দুটো আমার সাথে কথা বলার আর কি দুটো ওয়ে। ঠিক আছে, তোমরা আমার সাথে তোমাদের প্রবলেম শেয়ার করতে পারো যখন ইচ্ছে। ঠিক আছে, মানে যখন ইচ্ছে বলতে মানে সকাল থেকে আমি একদম বিকেলবেলা অবধি আমি একদম চেষ্টা করব কি তোমাদের যা প্রবলেমস থাকে, কোয়েরিজ থাকবে সাইকোলজি রিলেটেড, সো এই প্রবলেমসগুলোকে সলভ করা। ঠিক আছে, সো উইথ দিস এটা তো আলোচনা করলাম আমার আপকামিং ভিডিও। ঠিক আছে, সো যেটা আজকের ভিডিও সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ কি না, এই সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ঠিক, সো আমরা এত সাইকোলজি নিয়ে আলোচনা করি, কি সাইকোলজি দিস, সাইকোলজি দ্যাট। ঠিক, সো এইবার প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি ইন educational settings? I repeat, what is the application of psychology in educational settings? শিক্ষা জগতে আমার সাইকোলজির কি অ্যাপ্লিকেশনস আছে? ঠিক, সো এই প্রশ্নটা অনেক সময় আসে, ইভেন এটা ঘুরিয়েও আসে কি লাইক রাইট আ শর্ট নোট অন অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি। ঠিক, ওই ইন এডুকেশনাল সেটিংস ব্যাপারটাকে বাদ দিয়ে দিল, জাস্ট রাইট আ শর্ট নোট অন অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি। ঠিক, এরকম করেও জিজ্ঞেস করে। ঠিক, সো সাইকোলজি বেসিক্যালি কি কি চেঞ্জেস নিয়ে এসছে আমাদের মানে আমাদের এডুকেশন প্যাটার্নে, আমরা যেভাবে পড়াশোনা করতাম
সাইকোলজি কি কি চেঞ্জেস এনেছে, ঠিক সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকে ভিডিও, আজকের আমাদের আলোচনার বিষয়। ঠিক, সো কি কি এনেছে? চাইল্ড সেন্টার্ড এডুকেশন, emphasis on extracurricular activities, new methods of discipline, education of total personality, new teaching methods, emphasis on individual differences, mental testing and guidance, reform of problem child. কিচ্ছু বোঝা গেল না? মাথার উপর দিয়ে ব্যাপারটা চলে গেল? নো ইস্যুস। সো ফার্স্ট পয়েন্টে চলে আসছি। কি বলছে? চাইল্ড সেন্টার্ড এডুকেশন। আগে কি ছিল? আগে এডুকেশন প্যাটার্নটা ফোকাস করতো কিসের ওপর? আগের প্যাটার্ন ফোকাস করতো হচ্ছে সিলেবাসের ওপর, ঠিক, কন্টেন্টের ওপর। একদম মানে এই হচ্ছে প্যাটার্ন, তোমাকে এই প্যাটার্নটাই ফলো করতে হবে, মানে সারা বছর পড়ো পড়ো পড়ো, সারা বছর পড়ে ওই একটা ফাইনাল অ্যানুয়াল এক্সাম দাও, ঠিক। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার ওপর একটা মানসিক চাপ ফেলে দিত, একটা মানসিক চাপ সৃষ্টি হয়ে যেত বাচ্চার ওপর, ঠিক। তার কারণ কি? মানে সারা বছর আমি যদি অল্প অল্প করে পড়ি তাহলে সেটা আমার জন্য অনেকটাই সুবিধে হবে, ঠিক। আমি যদি সারা বছর মানে পড়ছি পড়ছি পড়ছি, লাস্টে মানে বছরের শেষের দিকে আমি একটা পরীক্ষা দিচ্ছি, সেটা আমার জন্য অনেকটাই মানসিক চাপ সৃষ্টি করে দেবে। মানে আমাদের খেয়াল থাকবে কি, তোমরা ভাবো কি আমি এপ্রিল মাসে কি পড়েছিলাম সেটা আমাকে 1 বছর পর গিয়ে মুখস্থ করে আমাকে ওই বাচ্চাটাকে পরীক্ষা দিতে হবে। সো এইটা বেসিক্যালি বাচ্চাদের ওপর একটা মানসিক চাপ সৃষ্টি করে দিচ্ছিল। সো তাই জন্য কি চেঞ্জ এলো? সাইকোলজি চেঞ্জ নিয়ে এলো কি, এখন থেকে ওই সারা বছর পড়ে আর কি বছরের শেষে একটা পরীক্ষা না দিয়ে এবার ফোকাস করা হলো বাচ্চাদের ওপর। বাচ্চারা কিসে আর কি, বাচ্চাদের ওপর লোড কিসে কমবে, বাচ্চাদের ওপর এই স্ট্রেসটা কিরকম ভাবে কমানো যায়, তাই জন্য এডুকেশন সিস্টেম একটু চেঞ্জ হলো। ইউনিট টেস্ট মানে 3 মাস পরে কি এলো, 3 মাস পরে করা হবে ইউনিট টেস্ট, তারপরে আবার 3 মাস পরে ইউনিট টেস্ট, 6 মাস পরে সেমেস্টার, তারপরে আবার 3 মাস, আবার 3 মাস, আবার 6 মাস, মানে এই অ্যানুয়াল সিস্টেমটা চেঞ্জ হয়ে এলো সেমেস্টার সিস্টেম। তাহলে বাচ্চারা কি করছে? সারা বছরই পড়াশোনা করছে, অল্প অল্প করে পড়ছে, অল্প করে পরীক্ষা দিচ্ছে, অল্প করে পড়ছে, অল্প করে পরীক্ষা দিচ্ছে, রাদার দেন ওই সারা বছর বই খুলে পড়ে 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 আর কি বছরের শেষে একটা পরীক্ষা, ঠিক। এটার থেকে বাচ্চাদের ওপর লোডটা অনেকটা কমে যাচ্ছে, স্ট্রেসটা অনেকটা কমে যাচ্ছে, ঠিক। না হলে কি হচ্ছিল, বাচ্চারা এতটাই বেশি তোমার স্ট্রেসফুল হয়ে যাচ্ছিল, এতটা লোড পড়ছিল, বাচ্চারা সেই স্ট্রেসটা নিতে পারছিল না, ঠিক। মানে বাচ্চাদের একটা পড়াশোনার প্রতি ভয় তৈরি হয়ে গেছিল কি, মানে সারা বছর পড়বো, মার্কস যদি ঠিকঠাক না আসে তাহলে কি হবে, মা তো আমাকে বকুনি দেবে, বাবা তো বকুনি দেবে ঠিকঠাক ভাবে মার্কস না স্কোর করলে। তারপরে আরেকটা কি, এখন একটা কি চেঞ্জ এসছে, সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। আগে কি ছিল, 90% তো আসতেই হবে, 90%-এর নিচে তো মার্কস মানে পার্সেন্টেজ আসলে চলবেই না, 80%। সো এই যে পাড়া প্রতিবেশীর এক্সপেকটেশন, অনেক সময় পেরেন্টসরা ওভার এক্সপেকটেশন বাচ্চাদের কাছে রেখে দেয়। সো এই এক্সপেকটেশনে কিন্তু বাচ্চা অ্যাকচুয়ালি কিন্তু প্রেশার ফিল করছিল, ঠিক। সো এবার কি হলো, যেহেতু গ্রেডিং সিস্টেম এলো, এখন দেখো সবাই তো ক্লাসে ফার্স্ট আসতে পারবে না, সবাই যদি ফার্স্ট চলে আসে তাহলে সেকেন্ড কে আসবে, তাই না? তাই জন্যে চেঞ্জ কি এলো, গ্রেডিং সিস্টেম এলো। কি, এবার হচ্ছে ওই A1, A+, B+, তো নর্মাল একটা গ্রেডিং সিস্টেম এলো। সো এখানে কি হলো, যে 95% পাচ্ছে সেও কিন্তু A গ্রেড, যে 90% পাচ্ছে সেও A গ্রেড। এবার যে 90% পেয়েছে তার কি দোষ ভাই, সেও তো পুরো মন দিয়ে পড়াশোনা করেছে, রাইট। কিন্তু জাস্ট 90%-এর জন্য এরকমও আছে, মানে পেরেন্টসরা অনেক সময় বলে কি, ওর 95 এসছে, তোর 90 কি করে এলো, তোর 5% কম কি করে হলো, ঠিক আছে। এতে আরেকটা কি হচ্ছে বাচ্চার উপর, মানে নেগেটিভ প্রভাব কি হচ্ছে, বাচ্চার সেলফ কনফিডেন্সটা লো হয়ে যাচ্ছে, বাচ্চার সেলফ এস্টিমটা লো হয়ে যাচ্ছে, ঠিক। তার ভেতরে একটা প্রশ্ন আসছে কি,
আমার বাবা মা সবসময় বলতে থাকে আমি লাইক আমি এটা পারি না, আমি ওটা পারি না, আমি সেটা পারি না, মেবি আই এম লাইক আই এম নট লাইক সেরকম আই এম নট ক্যাপেবল অফ ডুইং এনিথিং, মেবি আই এম নট গুড ফর এনিথিং। তো তাই জন্য ওই একটা কনফিডেন্স লেভেলটাই বাচ্চার লো হয়ে যায়, ঠিক। সো তাই জন্য প্রেজেন্টলি কিসের ওপর ফোকাস? প্রেজেন্ট ফোকাস হচ্ছে আমার চাইল্ড সেন্টার্ড এডুকেশনের ওপর, চাইল্ডের ওপর ফোকাস, বাচ্চার ওপর ফোকাস, রাদার দেন বাচ্চাকে মেশিনের মতন তৈরি করে কি এটাও করো ওটাও করো সেটাও করো, মানে সারা দুনিয়া কা বোঝ বাচ্চার ওপর ফেলে দিলাম, এরকম টাইপের না। সেকেন্ড চেঞ্জ কি এসছে? এমফেসিস অন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ঠিক। আগে কি ছিল? শুধু পড়া 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 আর পড়াশোনা, তুমি মানে পড়াশোনা করলে, পরীক্ষা দিলে, আর পরীক্ষায় তোমার কত নম্বর এলো সেটাই ডিসাইড করছে কি বাচ্চা কতটা ক্যাপেবল বা কি ক্যাপেবল না। চেঞ্জেস কি এসছে এখন? কিসের ওপর এমফেসিস করছে? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর ওপর, ঠিক। মানে খেলাধুলার ওপরও কিন্তু ফোকাস হচ্ছে। এখন যেটা চেঞ্জ এসছে মানে ইভ্যালুয়েশন যেটা হচ্ছে, আমাদের কিন্তু ইভ্যালুয়েশন দু ধরনের হচ্ছে, ঠিক। এখন ইভ্যালুয়েশন, এই যে গ্রেডিং সিস্টেম, এখানে গ্রেডিং সিস্টেমে গ্রেডটা কিরম ভাবে দেওয়া হচ্ছে, বাচ্চা পড়াশোনা মানে একাডেমিক্সে কিরকম পারফর্ম করছে সেটাও, অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভমেন্ট কতটা আছে সেটাও, ঠিক। বেসড অন দ্য ইনভলভমেন্ট ইন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটার জন্য আলাদা করে ইন্টারনাল মার্কস দেওয়া হচ্ছে, ঠিক। যেটা অ্যাকচুয়ালি ওভারঅল মার্কসের ভেতরে অ্যাড হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি তার গ্রেড আরো ইনক্রিজ করছে। সো তার মানে কিসের উপর ফোকাস করছে? বাচ্চার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর। এখন দেখো কেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর উপর ফোকাস হচ্ছে, ঠিক। দেখো সবাই তো, আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, সবাই ক্লাসে ফার্স্ট আসতে পারবে না, রাইট। ঠিক সেরকম ভাবেই কি সবাই একাডেমিক্সেই ভালো হবে এটাও গ্যারেন্টি না। কেউ কেউ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসেও কিন্তু খুব ভালো হয়, কেউ নাচে এত ভালো হয়, কেউ গানে এত ভালো হয়, কেউ আঁকায় ভালো হয়, কেউ স্পোর্টসে খুব ভালো হয়, কেউ ক্রিকেট খুব ভালো, কেউ ফুটবল কেউ ভালো। সো আমি কেন, হতেই তো পারে কি বাচ্চা মানে যে বাচ্চাটা পড়াশোনা করছে সে একাডেমিক্সেও তো ভালো না, কিন্তু সে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেটার, ঠিক। আমার এম কি ভেবে নাও, অ্যাজ আ পেরেন্ট আমার কাজ কি, যাতে বাচ্চা ইন ফিউচার সাকসেস পায় নিজের লাইফে, ঠিক। আমার মোটো কি? সাকসেস অফ দ্য চাইল্ড। এইটা মোটো না যে ক্লাসে বাচ্চা 90% না 96% পাচ্ছে, বিকজ কালকে যখন সে জব জয়েন করে যাবে, জব জয়েন করে ওকে কেউ জিজ্ঞেস করবে না কি তুমি মাধ্যমিকে 96 পেয়েছিলে না উচ্চ মাধ্যমিকে 95 পেয়েছিলে, নোবডি ইজ কনসার্ন অ্যাবাউট দ্যাট, ঠিক। সো ফ্যাক্ট ইজ, মানে ফ্যাক্টটা কি, আমার কিসে ফোকাস হচ্ছে, যাতে কালকে বাচ্চা নিজের লাইফে সাকসেস পায়, ঠিক, সেটার উপর আমার ফোকাস। সো তার জন্য আমাকে কি করতে হবে, বাচ্চার আমাকে দেখতে হবে কি বাচ্চার তোমার পজিটিভ সাইডটা কোথায়। ও যদি একাডেমিক্সে ভালো হয়, ওয়েল অ্যান্ড গুড, আমি সেখানে ফোকাস করব। ও যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব ভালো হয়, আমি সেটার উপর ফোকাস করব, ঠিক। দরকার পড়লে সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি ওকে এক্সট্রা ক্লাস দেব, আমি সেটার ওপর ফোকাস করব, ঠিক। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, ও যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আমি চাইছি কি আমার বাচ্চাকে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমি শেখাই, তার মানে এই নাকি আমি সব স্কুলে দিয়ে দেবো। মানে একটা বাচ্চা সে নাচের স্কুলেও যাচ্ছে, গানের স্কুলেও যাচ্ছে, আঁকার স্কুলেও যাচ্ছে, তোমার গিটারও শিখছে, হারমোনিয়ামও শিখছে, ফুটবলও শিখছে, ক্রিকেটও শিখছে, বাস্কেটবলও শিখছে, আরে বাস, ঠিক আছে। সব কিছু, আর লাস্ট দিনের শেষে আমি যদি দেখি কি বাচ্চা কি শিখলো, দিনের শেষে আমি দেখলাম রেজাল্ট হলো আমার একটা বড় শূন্য, ঠিক। সো আই হ্যাভ টু আইডেন্টিফাই কি বাচ্চার কোথায় ন্যাক আছে, বা বাচ্চাকে আমি কোনটা শেখালে অ্যাকচুয়ালি আমার বাচ্চাটা ক্যান এক্সেল ইন হিজ অর হার লাইফ। সো সাইকোলজি কি চেঞ্জ এনেছে ইন দ্য এডুকেশনাল সিস্টেম, কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর ফোকাস করা শিখিয়েছে, শুদ্ধ পড়াশোনা না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপরও বাচ্চা যাতে
ফোকাস করে, পেরেন্টসরাও মোটিভেট করে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর, তো সেটাও কিন্তু এই চেঞ্জটা, এই রিফর্মটা সাইকোলজি এনেছে। ঠিক, নেক্সট কি বলছে, নিউ মেথডস অফ ডিসিপ্লিন। ঠিক, সো প্রচুর সাইকোলজি নতুন মেথডস নিয়ে এসছে ডিসিপ্লিনের। মানে আগে কি ছিল, আগে কিন্তু ছিল কর্পোরাল পানিশমেন্ট, মানে তুমি পড়াশোনা পারোনি তাই জন্যই আর কি ব্যাস তোমাকে আর কি পিঠে পড়ছে দুম 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 করে, এই তুমি হোমওয়ার্ক করে আসোনি, ব্যাস তোমার পিঠে তুম করে পড়ছে। বা এইটা পারোনি, হাত পাতো, হাতের উপর টাং 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 করে হাতের উপর পড়লো। ঠিক আছে, সো সাইকোলজি কি চেঞ্জ এনেছে, সাইকোলজি যে চেঞ্জটা এনেছে সেটা হচ্ছে কর্পোরাল পানিশমেন্ট একেবারে বন্ধ করেছে, বা সাইকোলজি কি চেঞ্জ এনেছে, মানে কর্পোরাল পানিশমেন্টটাকে ব্যান করেছে সাইকোলজি। ঠিক, সো ব্যান কেন করা হয়েছে, এরকম প্রচুর কেসেস দেখা গেছে কি যেখানে টিচার বেসিক্যালি কেউ মানে ক্লাসে পড়া জিজ্ঞেস করেছে, পড়া পারেনি বলে তাকে আর কি ডাস্টার ছুঁড়ে মেরেছে। এবার ডাস্টার ছুঁড়ে মারাতে এরকম হয়েছে কি হঠাৎ মানে সেই বাচ্চাটার একটা চোখে লেগেছে, আর চোখে এরকম ভাবে লেগেছে কি তার একটা দৃষ্টি আর কি সারা জীবনের জন্য মানে একটা চোখটা নষ্ট হয়ে গেছে, এরকমও হয়েছে। তারপরে এরকমও হয়েছে কি পড়া পারিনি তাই জন্য সোজা রোদের ভেতরে মানে রোদের মধ্যে তাকে দাঁড় করিয়ে রেখেছে 1 ঘন্টা 2 ঘন্টা শাস্তি, কি তোমাকে এরকম করে কান ধরে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে রোদের মধ্যে। এবার সেই ক্ষেত্রে কি হয়েছে, এতক্ষণ ধরে 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে বাচ্চা আর কি সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে, হসপিটালাইজ করতে হয়েছে বিকজ অফ ডিহাইড্রেশন। ঠিক আছে, সো বা হিট স্ট্রোক। সো এই কেসেসের জন্য কি বাচ্চাকে কি হয়েছে, বাচ্চা পড়া পারেনি, তো আমি কারণটা খুঁজবো কেন বাচ্চা হোমওয়ার্ক করে আসেনি। কারণ বিভিন্ন কারণ হতে পারে তাকে সাবজেক্টটা তার সে কিচ্ছু বুঝতে পারছে না, ক্লাসে যেটা পড়ানো হচ্ছে মানে কিছুতেই সেই ব্যাপারগুলো বুঝতে পারছে না, তাই জন্য সে হোমওয়ার্ক করতে পারছে না, এটা হতে পারে। সেকেন্ড হতে পারে কি সেই সাবজেক্টের প্রতি ভয় তৈরি হয়েছে বিকজ অফ দ্য টিচার, কি টিচারই এরকম, সে ক্লাসে যাচ্ছে আর টিচারের থেকে তার সেই সাবজেক্টের প্রতি একটা ভয় তৈরি হয়ে গেছে, সেটাও হতে পারে। সো কনসেপ্ট কি, কি আমাকে খুঁজে বের করতে হবে কি কেন বাচ্চা হোমওয়ার্ক করে আসছে না, কেন বাচ্চা পড়াশোনা করে আসছে না, রাদার দ্যান কি সে তুমি পড়া পারোনি ব্যাস দুম করে মারতে শুরু করে দিলাম। ঠিক, কেন পড়ে আসেনি, কিসের জন্য না, মানে রাগারাগি না করে রিজনস গুলো খুঁজে বের করা, কেন করেনি, কি কারণে বাচ্চাটা পড়েনি। ঠিক, সো সাইকোলজি তাহলে চেঞ্জ, আরেকটা কি চেঞ্জ নিয়ে এসছে, গায়ে হাত তোলা, কর্পোরাল পানিশমেন্ট সাইকোলজি বন্ধ করেছে, আর বাচ্চাকে ডিসিপ্লিন করার জন্য নতুন মেথডস ভেবেছে, কি অন্যভাবেও বাচ্চাকে ডিসিপ্লিন করা যেতে পারে, শুধু গায়ে হাত তুলে না, বাচ্চাকে ভালোভাবে বুঝিয়ে ভালোবেসে প্রপারলি বাচ্চাকে বোঝানো যেতে পারে। আমি যদি বাচ্চার মনটাকে বুঝতে পারি আমি ঠিক তাকে ডিসিপ্লিন করতে পারবো, রাদার দেন আর কি গায়ে হাত তুলে। ঠিক, নেক্সট এডুকেশন অফ টোটাল পার্সোনালিটি। ঠিক, সো সাইকোলজি কিসের উপর ফোকাস করছে, পুরো পার্সোনালিটিটাকে রিফর্ম করার জন্য, জাস্ট একটা পার্ট না, যেটা আগে আমরা ডিসকাস করছিলাম কি জাস্ট পড়াশোনা করলেও ভালো কথা, কিন্তু সাইকোলজি ফোকাস করছে ওভারঅল পার্সোনালিটির ওপর। ঠিক, আমি যদি একটা এক্সাম্পল বলি এখানে, অনেক সময় কি হয় মানে ইন্টারভিউ যেতে অনেকে ভয় পায়, একটা ইন্টারভিউ ফোবিয়া কাজ করে আর কি। তার কারণটা কি না, মানে এতজন আমার মুখের দিকে 5-6 জন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, কি প্রশ্ন করবে আমার প্রচন্ড ভয় লাগে। ঠিক, বা যদি আমি বলি কি আচ্ছা তোমাকে এই টপিকের ওপর স্টেজে দাঁড়িয়ে বলতে হবে, লাইক পাবলিক স্পিকিং। ঠিক, সো অনেকেই এরকম আছে যারা আর কি বেসিক্যালি দে ল্যাক পাবলিক স্পিকিং। তার কারণটা কি, আমরা নর্মাল স্কুলে গেছি, পড়েছি, পরীক্ষা দিয়েছি, চলে এসেছি। ঠিক, সো পরীক্ষাটা কিরম ভাবে হতো, রিটেন এক্সাম, রাইট। সো গেছি, কোশ্চেন পেপার হাতে পেয়েছি, কোশ্চেন পেপারে মানে উত্তর দিয়েছি, দিয়ে চলে এসেছি। এখনকার যে জেনারেশন, ঠিক এখনকার প্রেজেন্ট স্কুল যেই কারিকুলাম স্ট্রাকচার কি ফলো করছে, স্টুডেন্টসদের বেশিকে বেশি প্রেজেন্টেশন করতে হবে। ঠিক, বাড়ির থেকে পিপিটি তৈরি করে নিয়ে আসতে হবে, পিপিটি তৈরি করে প্রেজেন্টেশন করতে হবে।
এবং এইটা কিন্তু তার অ্যাকচুয়ালি হেল্প করছে সেই পাবলিক স্পিকিংয়ে, বিকজ সে ইনিশিয়ালি হয়তো সে ভয় পাচ্ছে, পিপিটিটা তৈরি করে নিয়ে এসছে, সে ভয় পাচ্ছে, কিন্তু যখন ছোটবেলার থেকে সে ওই প্রেজেন্টেশন করে 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 মানে সে অভ্যস্ত হয়ে যাবে, তার কিন্তু একটা ইয়াং এজে এসে তার ভয় করবে না। ঠিক, এবার সে তো ছোটবেলার থেকে ওটাতে ইউজ টু, মানে একটা প্রেজেন্টেশন আছে, হাউ টু হ্যান্ডেল দ্য প্রেজেন্টেশন, আর বা হাউ টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ দ্য লিসনার্স, যারা শুনছে তাদের অ্যাটেনশন কি করে গ্র্যাব করতে হয় সে জানে। ঠিক, আর যেহেতু সে জানে, সে যখন ইয়াং স্টেজে আসবে তখন যদি তাকে কোনো মানে টপিকের উপর পাবলিক স্পিকিং করতে হয়, সে কিন্তু ভয় পাবে না। তার কারণ হচ্ছে কেউ ছোটবেলার থেকেই ওটাতে অভ্যস্ত। ঠিক, সো তুমি যদি এরম মানে যারা ছোটবেলার থেকে এই প্রেজেন্টেশন করে অভ্যস্ত, তাদেরকে তুমি যদি বলা হয় কি আচ্ছা এই টপিকের ওপর একটা স্টেজে বলবি, হ্যাঁ অফকোর্স বলে দেবো, কি আছে। ঠিক আছে, এদের রেসপন্স হবে ওয়ার্ড লাইক, বলবে কি লাইক কোন মানে মানে এটা কোন সব বিশাল বড় ডিল, মানে বিগ ডিল ইয়ার, আমি তো ইজিলি বলে দিতে পারি। ঠিক আছে, কিন্তু মানে তারা ভয় পাবে না, তার কারণ কি তারা ছোটবেলার থেকে ওটাতেই ইউজ টু। ঠিক আছে, তো আশা করি এত অব্দি বোঝাতে পেরেছি। ঠিক, নেক্সট কিসে, নিউ টিচিং মেথডস। ঠিক, নিউ টিচিং মেথডস বলতে ফর এক্সাম্পল, আগে কিরম ছিল, মানে ভেবে নাও আমি হিস্ট্রিতে কোনো একটা ফোর্ট সম্পর্কে পড়াচ্ছি, সো আমাকে যদি ফোর্ট সম্পর্কে পরীক্ষা লিখতে হয়, আমি কি করলাম, বই খুললাম, বই খুলে এরকম 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 করে মুখস্থ করলাম, মুখস্থ করে আর কি সেটা আমাকে পুরো একদম পুরো মানে যেটা আমি বলছিলাম ক্র্যামিং, মানে আগের ভিডিওতে বলছিলাম ক্র্যামিং, ক্র্যামিং ওয়ার্ডটা বারবার বলছিলাম। সো ওই পুরো আমাকে ক্র্যামিং করতে হবে, ক্র্যামিং করে ব্যাপারটাকে ঢেলে দিতে হবে। ঠিক, আর যখন এই পরীক্ষা দেওয়া হয়ে গেল, পরীক্ষা শেষ হয়ে গেল, পরীক্ষার পর আমি ভুলেও গেলাম কি আরে কি পড়েছিলাম, কেন ব্যাপারটা তো আমি বুঝে করিনি, জাস্ট ক্র্যামিং ছিল সেটা, রাইট। সো সাইকোলজি চেঞ্জেস কি নিয়ে এসছে, নতুন মেথডস ইন্ট্রোডিউস করেছে। ঠিক, মানে পিকনিকস, এক্সকারশন, সেই জিনিসগুলো ইন্ট্রোডিউস করেছে। ঠিক, ভেবে নাও আমি পড়লাম নিজের বইতে তাজমহল সম্পর্কে। ঠিক, এবং এটাই যদি আমার উইন্টার ভেকেশনে একটা স্কুল থেকে ট্রিপ অর্গানাইজ হলো তাজমহলে। ঠিক, সো আমাকে তাজমহল, আমার আগ্রায় একটা ট্রিপ অর্গানাইজ হলো, আমি আগ্রায় স্কুলের তরফ থেকে গেলাম, নিজের চোখে দেখলাম। সো ব্যাপারটা যখন আমি নিজের চোখে দেখলাম, মানে প্র্যাকটিক্যাল ব্যাপারটা আমার এক্সপিরিয়েন্স হলো, প্র্যাকটিক্যাল এক্সপোজার হলো আমার, তখন কিন্তু ব্যাপারটা বেশি ভালো করে আমার এখানে স্টোর থাকবে অ্যাজ কম্পেয়ার টু জাস্ট বই খুললাম, বই খুলে তোমার তাজমহল আগ্রায় সিচুয়েটেড হচ্ছে, ওটা শাহজাহান তৈরি করেছিল, শাহজাহান নিজের বউয়ের জন্য তৈরি করেছিল, তারপরে এতজন এতে ইনভলভ ছিল, মানে ওটা মুখস্থ না করে যখন আমি ওটাকে প্র্যাকটিক্যালি নিজের চোখের সামনে দেখবো, তখন কিন্তু ওটা আমার এইখানে পুরো স্টোর হয়ে লকড হয়ে থাকবে, অ্যান্ড আমি ওটা সারা জীবনের জন্য ভুলবো না, মানে ওটা আমার লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে থাকবে। আমরা মেমোরি নিয়েও, ওটা মেমোরি কিন্তু পেপার ওয়ানে আছে, সো যখন আমার পেপার ওয়ান শুরু করবো তখন মেমোরি নিয়ে আলোচনা করবো। তো যাই হোক, সো এখানে কিন্তু আমার একদম পুরো লং টার্ম মেমোরিতে ব্যাপারটা স্টোর হয়ে যাবে। ঠিক, কিন্তু মানে অ্যাজ কম্পেয়ার টু যদি আমাকে ওই বইটা দেওয়া হতো আর বই থেকে আমাকে পুরো এরম এরম করে মুখস্থ করতে হতো। ঠিক আছে, সো সাইকোলজি তাহলে চেঞ্জেস কি নিয়ে এসছে, নতুন টিচিং মেথডস ইন্ট্রোডিউস করেছে। ঠিক, এই এক্সকারশনস, পিকনিক, ঠিক, ইভেন এতে বলবো কি এই পাবলিক রিলেশনস, ঠিক, সেটাও কিন্তু আরো ইমপ্রুভ করছে থ্রু সাইকোলজি। ঠিক, আমরা জাস্ট ক্লাসে একটা ভেবে নাও কি সকালবেলা স্কুলে যাচ্ছে, স্কুলে গিয়ে সে বই খুলছে, বই খুলে পড়াশোনা করছে, আর পড়াশোনা করে তারপরে ওই 5টা ছুটি হচ্ছে বাড়ি চলে আসছে, বা খুব বড় জোর ওই যে মাঝে সেই লাঞ্চ ব্রেকটা পাচ্ছে নিজের ফ্রেন্ডস ক্লাসমেটসের সাথে কথা বলার জন্য, ওইটুকুনি টাইম পাচ্ছে। আর তোমার ভেবে নাও কি যখন একটা টিচার বেরোলো আর একটা টিচার ঢুকলো, সো ওই 5 মিনিট টাইমটা সে পাচ্ছে কথা বলার জন্য। ঠিক, কিন্তু যখন তাকে পিকনিকে যাচ্ছে, এক্সকারশনসে যাচ্ছে,
তখন 10 জনের সাথে কথা বলছে, নতুন জিনিস দেখছে, নতুন জিনিস এক্সপ্লোর করছে, তার অ্যাকচুয়ালি কিন্তু নলেজটা আরো বাড়ছে। বিকজ যত প্র্যাকটিক্যাল এক্সপোজার হচ্ছে তার নলেজটা কিন্তু আরো ইনক্রিজ হচ্ছে। ঠিক, তো সাইকোলজি তাহলে আরেকটা কি করেছে, নতুন টিচিং মেথডস ইন্ট্রোডিউস করেছে। ঠিক, কত কিছু করেছে না সাইকোলজি। আর সেই সাবজেক্টটাই আমরা অ্যাজ আ অপশনাল সাবজেক্ট পড়ছি। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আসছি। নেক্সট কি বলছে, এমফেসিস অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। সাইকোলজি কিসের ওপর ফোকাস করছে, কি একটা মানুষ কিন্তু আরেকটা মানুষের থেকে আলাদা, উই আর নট সেম। ফর এক্সাম্পল যদি বলি ফেভারিট সিঙ্গার, আচ্ছা তোমাদেরকে আমি জিজ্ঞেস করি তোমাদের ফেভারিট সিঙ্গার কে, কেউ বলবে আমার ফেভারিট সিঙ্গার হচ্ছে কেউ বলবে আমার ফেভারিট সিঙ্গার শ্রেয়া ঘোষাল, কেউ বলবে আমার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং, কেউ বলবে আমার ফেভারিট সিঙ্গার শান। ঠিক, সো মানে সবার দের আমাদের একটা জাস্ট ফেভারিট সিঙ্গার, সেখানেও কিন্তু দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। বা তোমার ফেভারিট যদি বলি ডিশ, ফেভারিট ডিশ তুমি কি খেতে ভালোবাসো, কেউ কারোর জন্য ফেভারিট ডিশ হবে বিরিয়ানি, কেউ বলবে উফ আমি তো মোমো লাভার, মোমো হচ্ছে আমার প্রাণ। ঠিক, তো কেউ বলবে না না আমার মোমোর থেকে বেশি হচ্ছে ফুচকা, মানে ফুচকা যদি পেয়ে যাই মানে আমার জীবনে কিচ্ছু লাগবে না, ফুচকা ইজ এভরিথিং। ঠিক আছে, সো আবার এরকমও আছে যারা বলবে ফুচকা আমি খাই না, ভাল লাগে না। জানিস তোরা ফুচকা কিরম ভাবে প্রিপেয়ার হয়, প্রিপারেশন অফ ফুচকা কোনোদিন দেখেছিস? তো সবার কিন্তু বিভিন্ন চয়েসেস আছে। ঠিক, ইভেন আমরা নিজের লাইফ থেকেও সবাই কিন্তু আলাদা আলাদা জিনিস চাই। কেউ টিচার হতে চায়, কেউ সাইকোলজিস্ট হতে চায়, কেউ ডাব্লিউবিসিএস অফিসার হতে চাইছে, কেউ তোমার কেউ হয়তো ডান্সার হতে চাইছে, কেউ অ্যাক্টর হতে চাইছে, রাইট? সো দেয়ার আর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক, সো সাইকোলজি কিসের উপর ফোকাস করছে, এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর। কি যখন আমি অ্যাজ আ টিচার যখন আমি ক্লাসেও পড়াচ্ছি, তখনও কিন্তু ওই ক্লাসে ভেবে না আমার ক্লাসে 40 জন আছে, 40টা বাচ্চা আছে, তো এই 40টা বাচ্চার মধ্যেই কিন্তু ডিফারেন্সেস থাকবে, কারণ এই 40টা বাচ্চার ডিফারেন্ট চয়েসেস থাকবে, ডিফারেন্ট লেভেল অফ আইকিউ থাকবে, ইভেন ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে, এদের ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড হতে পারে, ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড হতে পারে, কেউ জয়েন্ট ফ্যামিলি, কেউ নিউক্লিয়ার ফ্যামিলি হতে পারে। সো এই 40টা বাচ্চার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। সো আমি ক্লাসে গেলাম, আমার 1 ঘন্টা ক্লাস, আমি 40টা বাচ্চাকে জাস্ট একভাবে পড়িয়ে গেলাম, বললাম 1 ঘন্টা পরে জাস্ট বেরিয়ে গেলাম, তারপরে আর আমার কোনো সম্পর্ক নেই বাচ্চাগুলোর সাথে। হয়তো তুমি দেখলে 40টার মধ্যে 15টা বাচ্চা হয়তো বুঝতে পেরেছে, বাকি তোমার 25টা বাচ্চা হয়তো, 25টার মধ্যে 5টা বাচ্চা হয়তো অ্যাটেন্টিভই ছিল না। ঠিক, আবার দেখলাম কি 10টা বাচ্চা হয়তো ওই লাস্ট বেঞ্চেস, তারা নিজেরাই কোনো অন্য কাজে ব্যস্ত ছিল, পরের ক্লাসের হোমওয়ার্ক করতে ব্যস্ত ছিল, আরে হোমওয়ার্কটা করি নালে ম্যাডাম দিয়ে দেবে আর কি পিঠে। ঠিক, আবার 10টা বাচ্চা বেসিক্যালি আইকিউ ওরা লো, ওদের একটুখানি মানে সব কিছু গ্রাস্প করতে একটু সময় লাগবে, ওদেরকে একটুখানি বেশি টাইম দিয়ে বোঝানোটা দরকার। ঠিক, সো কনসেপ্ট কি, আমি যদি এই 40টা বাচ্চা বা 50টা বাচ্চাকে একদম এক সমান ভাবে দেখে আমি জাস্ট পড়িয়ে নিজের ডিউটি শেষ করার মতন চলে যাই, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। সো সাইকোলজি ফোকাস করছে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এর উপর, কি প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা ডিমান্ড আছে। ঠিক, যদি আমি অ্যাজ এ টিচার প্রত্যেকটা বাচ্চার সাথে কানেক্ট করতে চাই, সো ইটস ইম্পর্টেন্ট কি আমি প্রত্যেকটা বাচ্চার ডিমান্ডটাকে বুঝতে পারি। I should understand the demand of each and every child in my classroom. ঠিক আছে, নেক্সট পার্টে আসছি। যেহেতু আইকিউ কিছুক্ষণ আগেই কথা বললাম, তাহলে আইকিউ রিলেটেডই চলে আসছি, এই মেন্টাল টেস্টিং অ্যান্ড গাইডেন্স। তাহলে সাইকোলজি আরেকটা কিসের উপর ফোকাস করছে, এই মেন্টাল টেস্টিং। ঠিক, মেন্টাল টেস্টিং বলতে প্রত্যেকটা স্কুলে ইটস ইম্পর্টেন্ট, ইভেন ইটস কম্পালসরি, ঠিক,
কি যাতে প্রত্যেকটা স্কুলে স্কুল কাউন্সিলার্স থাকে। ঠিক, এই স্কুল কাউন্সিলার্সদের রোল কি, মানে কি দরকার স্কুলের ভেতরে স্কুল কাউন্সিলার্স রেখে দেওয়ার? ঠিক আছে, দরকারটা হচ্ছে প্রথমত এদের বাচ্চাদের অনেক সময় কি হচ্ছে, তাদেরও তো ইমোশনস আপ অ্যান্ড ডাউন হতে পারে। ঠিক, মানে ভেবে নাও বাচ্চাটা ক্লাস 6 অবধি, চলো এখানে আমি একটা কেস তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, আমি একটা স্কুলে অ্যাজ আ কাউন্সিলর হিসাবে ছিলাম। ঠিক আছে, সেই স্কুলে দেখলাম কি সেই বাচ্চাটা ক্লাস 6 না 7, ইয়েস 7th অবধি সে আর কি মানে একাডেমিক্সে খুবই ভালো ছিল, মানে ক্লাস 7th অবধি বলতে পারো কি র্যাঙ্ক হোল্ডার ছিল, মানে প্রত্যেক বছর ক্লাস 7th অবধি ও মানে ফার্স্ট সেকেন্ড ম্যাক্সিমাম ফার্স্ট এসছে, বা খুব কম টাইম হচ্ছে যখন ও সেকেন্ড এসছে। ঠিক, এইবার ক্লাস 8-এ দেখা গেছে ক্লাস 8-এ ও মানে ফেল করেছে। ঠিক, সো এটা একটা চিন্তার বিষয় যে ক্লাস 7th অবধি আর কি ফার্স্ট এসছে, সে ক্লাস 8-এ ফেল কি করে করলো? এরম না যে পড়াশোনা প্রচুর ডিফিকাল্ট হয়ে গেছে হঠাৎ করে, মানে 7th অবধি যা পড়াশোনা ছিল আর কি, আচ্ছা ঠিক আছে পড়াশোনা একটু ডিফিকাল্ট হবে, 7 থেকে 8-এ উঠেছে তো একটু ডিফিকাল্টি লেভেল বাড়বে, কিন্তু এরকম তো বাড়েনি ডিফিকাল্টি লেভেল কি মানে সোজা বাচ্চা ফেল করে যাবে, তাহলে তো সবাই ফেল করে যেত। ঠিক আছে, যে ক্লাস 7th অবধি অ্যাভারেজ পারফর্ম করে এসছে সে তো ক্লাস 8-এ গিয়ে শিওর ফেল করে যেত, কিন্তু সে ক্লাস 8-এ গিয়ে ফেল করে যায়। ঠিক আছে, এবার সে তারপরে আবার ক্লাস 9 বলছে 8-এ তো ফেল করে, আবার 8টা রিপিট করে। এবার 8টা যখন রিপিট করে সেকেন্ড টাইম ও পাস করে, 9-এ ওঠে, কিন্তু উইথ ভেরি ভেরি লো স্কোর্স, খুব লো স্কোর্স হয়, মানে যেটা আনএক্সপেক্টেড ওর কাছে, বিকজ 7th অবধি তো বাই ফার্স্টে এসছে, 8-তে একবার ফেল করলো আর একবার লো স্কোর্স করে ক্লাস 9-এ পাস করলো, মানে 9-এ উঠলো আর কি, 8টা পাস করলো, সরি 9-এ উঠলো। এবার তারপরে যখন 9-এ ওঠে তখন ম্যানেজমেন্ট খুব ওকে নিয়ে কনসার্ন হয়, বিকজ নেক্সট ইয়ার মাধ্যমিক, আর ওর কাছে এক্সপেকটেশনস খুব হাই, মানে এক্সপেকটেশনস ওর কাছে আছে কি হয়তো মাধ্যমিকে ভালো স্কোর করবে, আর যেখানে ও যদি ভালো স্কোর করে একটা মানে স্বাভাবিক সেই স্কুলেরও নাম হবে কি এই স্কুলের বাচ্চা আর কি মাধ্যমিকে এত ভালো স্কোর করেছে। হুম, তখন সেই বাচ্চাকে আমার কাছে রেকমেন্ড করা হয় ফর কাউন্সিলিং। ঠিক, এবার যখন কাউন্সিলিং শুরু হয় তখন জানতে পারা যায় কি ওর মানে এই যে বাচ্চাটার একটা জিনিস ঘটেছিল ওর লাইফে, ঘটেছিল অ্যাজ ও খুব ক্লোজড একজন তাকে হারিয়েছে। ঠিক আছে, তার একজন ফ্যামিলি মেম্বার প্রচন্ড ক্লোজ ছিল, সেই ক্লোজ ফ্যামিলি মেম্বারকে সে হারায়, আর ওই হারানোর জন্য মানে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু ও হারানোর জন্য নিজেকে কোথাও না কোথাও একটা গিল্টি ফিলিং করে নিজেকে দায়ী দেয়। ঠিক, এবার দায়ীটা কেন দিচ্ছে, তার কারণ হচ্ছে কি যেই ক্লোজ ফ্যামিলি মেম্বার তার বেসিক্যালি একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সে হয়তো বাইরে ঘুরতে যাচ্ছিল না, কিন্তু ও জোর করলো কি না না চল চল ঘুরতে যাই এই যাই, আর সেই ঘুরতে যাওয়ার জন্য লাইক দে মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট যেখানে সেই ক্লোজড পার্সনকে সে হারায়, তাই জন্য তার একটা গিল্টি ফিলিং থাকে। সো এখানে তার মানে কি বাচ্চা ইমোশনালি কোথাও একটা ধাক্কা পেয়েছে, যার জন্য পড়াশোনা এতটা আর কি পিছিয়ে গেছে, বিকজ ও পড়াশোনায় তো মন দিচ্ছেই না, রাইট, ওর পড়াশোনায় কিন্তু কোনোভাবেই মন যাচ্ছে না, তার কারণ হচ্ছে ওর মাথায় ওর মনে সবসময় গিল্টি ফিলিং কাজ করছে কি আমার জন্য আমি নিজের সব থেকে এই ক্লোজ পার্সনকে আমি হারালাম, ঠিক, আমি দায়ী, আমার জন্য হয়েছে। সো এটাই কাউন্সিলিং এর মাধ্যমে বাচ্চাটাকে বোঝানো খুব দরকার কি এটা তোমার জন্য বাবু একদম হয়নি, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক, এটার জন্য তুমি নিজেকে দায়ী করো না, অ্যান্ড উল্টে তোমাকে পজিটিভ সাইড মানে তোমাকে এখন কিসের উপর ফোকাস করতে হবে। ঠিক, সো ওই মাইন্ডটাকে ডাইভার্ট করা, ওর লাইফে একটা এম দেওয়া, ওর লাইফে একটা গোল দেওয়াটা খুব দরকার। ঠিক,
সো টাইম টু টাইম বাচ্চার মেন্টাল টেস্টিং দরকার, কি হয়তো এই পুরো ভিড়ের মধ্যে কোথাও বাচ্চা হারিয়ে যাচ্ছে না তো, বা এরকমও হতে পারে কি ফ্যামিলি প্রেশার, ঠিক, ফ্যামিলি প্রেশারের জন্য বাচ্চা প্রচন্ড ভয় পেয়ে মানে গুটিয়ে থাকছে সারাক্ষণ, বাচ্চার মধ্যে ক্যাপাবিলিটি আছে কিন্তু ফ্যামিলি প্রেশারের জন্য গুটিয়ে আছে, ঠিক। সো আমাকে টাইম টু টাইম কি কাজ করতে হবে, তো সাইকোলজি কি ইন্ট্রোডিউস করেছে, বাচ্চার ইমোশনস কে বোঝার চেষ্টা করছে, তার মেন্টাল টেস্টিং করছে, কি এই 10 জনের ভিড়ের মধ্যে বাচ্চা কোথাও সাফোকেটেড হচ্ছে না তো এই ভিড়টার থেকে, এই একটা জিনিস ইন্ট্রোডিউস করেছে। এটা ছাড়া গাইডেন্স, ঠিক, যেটা খুব দরকার পড়ে এই মাধ্যমিকের পরীক্ষার পর। কারণটা কি, মানে কি নিয়ে পড়বে, কোন স্ট্রিমে যাওয়া উচিত, বা কোন মানে কোন এরিয়াটা আমাকে অ্যাজ আ ক্যারিয়ার অপ্ট করা উচিত, অনেকে এটা এই জন্য অপ্ট করে না, ওই তো পুরো গ্রুপটা, আমার পুরো গ্রুপ ওই দিকে যাচ্ছে, আমিও নিজের গ্রুপের সাথে শুশু করে ওই দিকে যাচ্ছি। এবার হতে পারে কি ওই দিকটা আমার দূর দূর অব্দি কোনো ইন্টারেস্ট নেই, ঠিক, বা ওই দিকে যেহেতু আমার ইন্টারেস্ট নেই, তাই জন্য আমি ওখানে কি করব, আমি 100% দেব না, মানে করতে হয় করছি, আমি নিজের 100% দিচ্ছি না। এবার যেহেতু 100% দিচ্ছি না, কি হবে, আমার ক্যারিয়ারে দেয়ার আর হাই চান্সেস কি আমার ক্যারিয়ারে ফেলিয়ার আসতে পারে, বিকজ আমি 100% দিচ্ছি না, দ্যাট ওয়াজ নট দ্য থিং হোয়াট আই ওয়ান্টেড, যেদিকে আমি গেলাম ওটা কি ছিল, দ্যাট ওয়াজ দ্য থিং যেটা আর কি আমার ফ্রেন্ড সার্কেল ওয়ান্টেড, বাট আমি আই নেভার ওয়ান্টেড দ্যাট থিং, রাইট। সো যেহেতু আই নেভার ওয়ান্টেড দ্যাট থিং, সেখানে কি হলো, সেখানে দেয়ার আর হাই চান্সেস কি আমার স্কোরসটা আস্তে আস্তে লো হতে হতে, আমি যেহেতু 100% দিচ্ছি না, আমার কাজটা বোরিং লাগছে, ফেলিয়ার আসতে শুরু করি। ইভেন এরকমও কেসেস আছে যারা আর কি 1 বছর 2 বছর সেই ফিল্ডে কাজ করার পর রিয়েলাইজ করে যে নো, এই ইটস নট দ্যাট থিং, এটা আমার না, আমার সাথে ম্যাচ করছে না, আমাকে চেঞ্জ করে নেওয়া উচিত, কিন্তু এই চেঞ্জ করে নেওয়ার চক্করে আমার কিন্তু 2 বছর নষ্ট হলো। হোয়াট ইফ যদি আমি আগের থেকেই জানতাম কি উইচ ক্যারিয়ার উড বি বেটার ফর মি, আমি যদি আগের থেকেই আমি বুঝতাম কি আচ্ছা আমার এই ক্যারিয়ার হচ্ছে আমার ইন্টারেস্টের ক্যারিয়ার, আর এই ক্যারিয়ারটা আমি যদি অপ্ট করতাম তাহলে অ্যাকচুয়ালি আমার ভালো হতো, এই ক্যারিয়ারটা অপ্ট করলে অ্যাকচুয়ালি আমি আজকের ডেটে অনেকটাই সাকসেস পেতাম অ্যাজ কম্পেয়ার টু আমি যে ক্যারিয়ারটা চয়েস করেছি, ঠিক। সো ক্যারিয়ার কাউন্সিলিং, ক্যারিয়ার গাইডেন্স স্টুডেন্টসদের খুব দরকার। সো সাইকোলজি কি ইন্ট্রোডিউস করেছে, এই গাইডেন্সটা, কি বাবু কোন ক্যারিয়ারে গেলে তুমি অ্যাকচুয়ালি তোমার কালকে হাই চান্সেস অফ সাকসেস তুমি পাবে, ঠিক। আশা করি এত অব্দি ক্লিয়ার আছে। নেক্সট পয়েন্টে যাচ্ছি, অ্যান্ড ইয়েস কোনো পয়েন্ট যদি ক্লিয়ার না থাকে প্লিজ ফিল ফ্রি টু ডিসকাস, কোনো পয়েন্ট যদি তোমাদের কাছে ক্লিয়ার না থাকে তার জন্য জাস্ট কি করতে হবে, কমেন্ট সেকশনে জানাতে হবে, আমার প্রোফাইল লিঙ্ককে ক্লিক করে সোজা মেসেজ অপশানে চলে যাবে, মেসেজ অপশানে গিয়ে আমার সাথে কথা বলতে পারবে, সেখানে জানাতে পারবে। সো কোনো যদি প্রবলেম থাকে, কোথাও যদি কিছু না বুঝতে পারো, তো ইয়েস অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। চলো এখন নেক্সট পার্টে আসছি, সেটা কি, রিফর্ম অফ দ্য প্রবলেম চিলড্রেন। সো সাইকোলজি আরেকটা কিসের ওপর ফোকাস করছে, এই যে আমাদের যে বলতে পারো স্পেশাল চিলড্রেন, ঠিক, স্পেশাল বাচ্চা কারা, স্পেশাল বাচ্চা হচ্ছে আমাদের ভেবে নাও ক্লাসে এডিএইচডি বাচ্চা আছে, বা অটিস্টিক বাচ্চা আছে, বা এমআর বাচ্চা আছে। সো যেহেতু তারা এমআর বলতে মেন্টালি রিটার্ডেড, সো যেহেতু তারা মেন্টালি রিটার্ডেড অর অটিস্টিক, তার মানে কি এই কি ঠিক আছে ওদের পড়াশোনা করার কোনো রাইট নেই, ওদের কোনো রাইট নেই কি ওরা সমাজের সাথে মিশবে, এনজয় করবে, খেলাধুলা করবে, জাস্ট বিকজ তারা অটিস্টিক তারা কি বাড়িতে বসে থাকবে, ঘরের ভেতরে লক করে তাদেরকে রেখে দেওয়া হবে? একদম না, প্রশ্নই ওঠে না, ঠিক। তাদেরও ইকুয়াল রাইটস আছে
পড়াশোনা করা তাদের ইকুয়াল রাইটস আছে, সমাজের মধ্যে মেলামেশা করা তাদের ইকুয়াল রাইটস আছে, কি তারা নিজের লাইফ নিজের মতন লিড করতে পারে। ঠিক, সো সাইকোলজি কি ইন্ট্রোডিউস করেছে, এই যে আমাদের স্পেশাল বাচ্চা, আমরা এদেরকে কিরম ভাবে হেল্প করতে পারি, ঠিক, যাতে এরাও এগিয়ে আসুক। হয়তো ওই সেম পেসে হবে না, মানে আমি একটা 3-4 বছরের বাচ্চাকে যেটা শেখাচ্ছি, হয়তো সেই জিনিসটা আমি একটা 12-13 বছরের বাচ্চাকে শেখাচ্ছি, মানে একটা 12-13 বছরের বাচ্চাকে আমি A ফর অ্যাপেল, B ফর ব্যাট শেখাচ্ছি, সো হোয়াট, শিখছে তো, যদিও শিখছে তাহলে কিছু তো শিখছে। ইভেন একটা বাচ্চাকে আর্ট থেরাপি, এরকম নতুন নতুন প্রচুর থেরাপি আমাদের ইন্ট্রোডিউস হয়েছে সাইকোলজি ফিল্ডে, এক্সকিউজ মি, আর্ট থেরাপি, স্টোরি থেরাপি, মিউজিক থেরাপি, ডান্স থেরাপি। ঠিক, এই থেরাপিগুলো কি, এইগুলো হচ্ছে ওই ট্রেডিশনাল থেরাপির থেকে আলাদা। ঠিক, সো এই থেরাপির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি যে আমাদের স্পেশাল বাচ্চা তাদেরকে আমি হেল্প করতে পারি, দে ক্যান এক্সপ্রেস দেমসেলফ। আর্ট থেরাপির মাধ্যমে, এই আমি পিকচার ইভেন দিয়েছি সেটা আর্ট থেরাপি। ঠিক, আর্ট থেরাপির মাধ্যমে কিছু আঁকার মাধ্যমে তারা কিন্তু নিজের ফিলিংসগুলো এক্সপ্রেস করতে পারবে, বলতে পারবে কি মানে তাদের মনের ভেতরে কি চলছে। ঠিক, কিছু এঁকে, কিছু তৈরি করে, ঠিক, খেলার মাধ্যমে। ঠিক, সো সাইকোলজি ফোকাস কিসের ওপর করছে, এই যে আমাদের স্পেশাল বাচ্চা, এই স্পেশাল বাচ্চাদের আমি কি করে এগিয়ে নিয়ে আসতে পারি, স্পেশাল বাচ্চাদের আমি কিরম ভাবে হেল্প করতে পারি যাতে তারা পিছিয়ে না পড়ে, তারাও এগিয়ে আসে। ঠিক, অটিস্টিক বাচ্চা বা ডাউন সিনড্রোম বাচ্চা, ঠিক, এরা কোনোভাবে আমাদের থেকে যাতে পিছিয়ে না থাকে। ঠিক, হয়তো আস্তে আস্তে শিখছে, কিন্তু শিখছে তো, ওদেরকে আমি আলাদা করে সরিয়ে তো দেব না, কি জাস্ট না তোমার তো আইকিউ কম, তোমার শিখতে সময় লাগবে, ও তোমার দ্বারা হবে না, তুমি বসো। ঠিক, সেটা একদম করা উচিত না। ঠিক, সো তাহলে আমাদের কি কি পয়েন্ট আমরা ডিসকাস করলাম, আরেকটা জিনিসও আমি এখানে একটা পয়েন্টে অ্যাড করব, সেটা হচ্ছে এই যে মেন্টাল টেস্টিং পয়েন্টটাতেই, সেটা হচ্ছে আইকিউ টেস্টিং। যখন মেন্টাল টেস্টিং হচ্ছে তখন কিন্তু তার সাথে সাথে আমার আইকিউ টেস্টিংও হচ্ছে বাচ্চাটা। আইকিউ টেস্টিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিকজ সেটা আমাকে হেল্প করছে টু আইডেন্টিফাই দ্যাট চাইল্ড। ঠিক, মানে আমি তো ভেবে নাও আমি ক্লাসে পড়াচ্ছি, ঠিক আছে, আমি দেখছি একটা বাচ্চা প্রচন্ড অস্থির, কিছুতেই শান্তভাবে বসছে না, মানে যতই যা চেষ্টা করছি প্রচন্ড অস্থির, মানে যখন পড়াচ্ছি ও একবার জানলার দিকে তাকাচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, বসছে না, দুম করে বারবার এরকম করে দাঁড়িয়ে পড়ছে, ঠিক আছে, মানে কোনোভাবেই ওকে বসানো যাচ্ছে না। আর আমি কি ভাবছি কি ও নিশ্চয়ই এটা অ্যাটেনশন সিকিং এর জন্য করছে, এটা ওর ওয়ান অফ দ্য অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, যার জন্য আর কি এরকম ধরনের ও বিহেভ করছে। ঠিক, কিন্তু সত্যি করে কি এটা ওর অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার, সত্যি করে কি ও জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করছে, না অন্য কোনো কারণও থাকতে পারে। হতে পারে কি বাচ্চা এডিএইচডি আছে, এডিএইচডির ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ঠিক আছে, হ্যাঁ আমি রিপিট করছি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ঠিক, সো হতেও তো পারে বাচ্চার এডিএইচডি আছে। ঠিক, বাচ্চা দুরন্ত বলে আমি তার উপর চেঁচিয়ে উঠলাম, হ্যাঁ এত তুমি দুরন্ত, এত হইচই তুমি করতে থাকো, পুরো ক্লাসকে ডিস্টার্ব করে দাও, এরপর থেকে তোমাকে তুমি প্রত্যেকদিন ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকবে। ওর তো কোনো দোষই নেই, এতে কি হলো, ও ইমোশনালি আরো এফেক্টেড হলো, এরপর ও স্কুলে যাওয়া ছেড়ে দেবে বা স্কুল থেকে বাঙ্ক করা শুরু হয়ে যাবে। আরেকটা কেস এখানে বলছি, কেস বলবো না আর কি, এটা মুভির এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে, তাহলে তোমরা রিলেট ভালো করতে পারবে আর কি। তারে জমিন পে, আই গেস তোমরা সবাই দেখেছো, ইটস আ ভেরি ফেমাস মুভি, তারে জমিন পে, ঠিক আছে, আমির খানের মুভি।
তো সেখানে যে একটা ক্যারেক্টার ছিল ঈশান অবস্থি, ঠিক, যে বাচ্চাটা আর কি। তো সেখানে বাচ্চাটার যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে এলডি, লার্নিং ডিসেবিলিটি, ঠিক। তো লার্নিং ডিসেবিলিটিরও পার্ট আছে, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, বিভিন্ন ধরনের হয়। ডিসক্যালকুলিয়া হচ্ছে ম্যাথামেটিক্স ক্যালকুলেশনের প্রবলেম, ডিসলেক্সিয়া হচ্ছে রিডিং এ প্রবলেম, আর ডিসগ্রাফিয়া হচ্ছে তার রাইটিং প্রবলেম। তো ঈশানকেও দেখেছিল এই ডিসলেক্সিয়া ব্যাপারটা, ওর কিন্তু রিডিং এ প্রবলেম ছিল, ওর অল ওভার এলডিটা, ইভেন ক্যালকুলেশনেও তার প্রবলেম ছিল, ডিসগ্রাফিয়াতে ওর লেখাটা প্রবলেম ছিল। বেসিক্যালি 3 ধরনের ব্যাপারটাই ঈশানের মধ্যে দিয়ে দেখিয়েছিল, মানে পুরো এলডি কনসেপ্টটাই ঈশানকে দিয়ে, ওই ঈশানের ক্যারেক্টারটাকে দিয়ে দেখানো হয়েছিল, পোর্ট্রে হয়েছিল। এবার একটা আমি সিন তোমাদের যদি মনে থাকে, একটা ক্লাসে ঈশানের টিচার ঈশানকে বলে কি ঈশান স্ট্যান্ড আপ অ্যান্ড রিড দ্য প্যাসেজ। ঈশান তখন পড়ে করে কি সব পড়ছে, ঠিক। তখন টিচার ওকে বলে ঈশান রিড ইট লাউডার অ্যান্ড ক্লিয়ারার, ঠিক। তখন ঈশান কি করে, তাই তো, এরম করে দেয়। আর তখন টিচার প্রচন্ড রেগে যান, টিচার সাথে সাথে বলে একদম গেট আউট ফ্রম মাই ক্লাস, সোজা আর কি বলে দেয়। কারণ কি, টিচার ভাবছে কি আমি পড়াচ্ছি, এটা আমাকে ইনসাল্ট করলো বা মিসবিহেভ করলো ক্লাসে। কারণ টিচার তো জানে না কি ঈশানের এলডি আছে, ঠিক আছে। বিকজ আমাদের কি, আমরা যদি সাইকোলজিস্টের কাছে যাব, মানে কি আমার বাচ্চা পাগল নাকি? এলডি হওয়া মানে কিন্তু পাগল না, সাইকোলজিস্টের কাছে যাওয়া মানে সে পাগল না, ঠিক আছে। এই মানে সমাজে এই অ্যাওয়ারনেসটা হওয়াটা খুব খুব দরকার, যে সাইকোলজিস্টের কাছে যারা যাচ্ছে তারা সবাই পাগল না, ঠিক আছে। সো যেমনি আমার পেটে ব্যথা হলে, আমার জ্বর হলে, আমি একটা ডক্টরের কাছে গিয়ে বললাম কি স্যার আমার জ্বর হয়েছে, আমার জ্বরের ওষুধটা দিলাম। তো তেমনি আমার যদি ডিপ্রেশন হয়েছে বিভিন্ন কোনো কারণে, বা আমার এনজাইটি হচ্ছে, এনজাইটি ডিসঅর্ডার হচ্ছে, তো আমি ইনিশিয়াল স্টেজেই যদি আমি থেরাপি নিই আর ওটাকে আমি সর্ট আউট করে নিই, তাহলে আমার মনে হয় পরবর্তীকালে ওটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে না, ঠিক। আমরা এই বছরেই একটা ডিপ্রেশন থেকে সুসাইড কেস আমরা দেখলাম, ঠিক। সো ইনিশিয়ালি যদি আমার মনে হয় কি আমরা সাইকোলজিস্টের হেল্প নিই, তাহলে এত এক্সট্রিম পর্যায়ে, এক্সট্রিম স্টেজে আর কি এই মানে এই ডিপ্রেশন চলে যাবে না, ঠিক। সো এই কনসেপ্টটাকেই কিন্তু আগে চেঞ্জ করতে হবে কি সাইকোলজিস্টের কাছে যাচ্ছে তার মানে সে পাগল, এরকম না কিন্তু, ঠিক। ঠিক সেরকমই এই ব্যাক করছি ঈশানের স্টোরিটায়, কি ঈশানকে যদি আগের থেকে সাইকোলজিস্টের কাছে কনসার্ন করা হতো, টিচার জানতো কি ঈশান একটা এলডির প্রবলেম আছে, মানে এলডি আছে, লার্নিং ডিসেবিলিটি আছে, তার মানে কখনোই কিন্তু এরম না যে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, কখনো বের করা হবে না, ঠিক আছে। আমাদের অ্যাক্ট বলছে, তোমার রাইট টু এডুকেশন অ্যাক্ট বলছে প্রত্যেকটা বাচ্চার রাইট আছে কিসের, এডুকেশনের জন্য, শিক্ষা পাওয়ার প্রত্যেকটা বাচ্চার রাইট আছে। চেঞ্জটা কি আসবে, টিচার একটু চেঞ্জ নিয়ে আসবে লার্নিং প্যাটার্নে, ঠিক। কি সে যেহেতু জানে কি আচ্ছা এই কনসেপ্টটা আমি বাকি সবাইকে যেরম ভাবে পড়াচ্ছি, ঈশানকে আমি অন্যভাবে পড়াবো, তাহলে ঈশান বুঝতে পারবে। কেন ঈশান বুঝতে পারিনি, আমির খান যখন জিনিসটা বুঝতে পারলো, আমির খান কি তাকে তার মতন করে বোঝায়নি, যে ক্যালকুলেশনস ব্যাপারটা ওর প্রবলেম হচ্ছিল, তাকে ওই যে সিঁড়ি দিয়ে একে একে বা রাস্তা একে একে তাকে কি ক্যালকুলেশনস পড়ানো হয়নি? জাস্ট ক্লাসে আমি ওই 2 2 4 2 3 6 এরকম করে না বলে ঈশানকে আমাকে সেইভাবে বোঝাতে হবে কি 2 2 4 কিরম ভাবে এলো, বা 2 3 6 কিরম ভাবে এলো, তাকে সেরকম ভাবে বোঝালেও ঠিক বুঝবে, ঠিক। বা যখন তাকে রিডিংও করানো হলো, তো সেটার উপর ফোকাস করালো, আমির খান ওকে রিডিংটারও প্র্যাকটিস করালো তার মতন করে, ওর রাইটিংটাও তার মতন করে প্র্যাকটিস করানো হলো, ঠিক। সো ক্লাসে যখন অ্যাজ আ টিচার আমি জানতে পারছি কি আমার এই বাচ্চার ক্লাসে এই সমস্যাটা আছে,
তাহলে আমি সেরম ভাবেই ডিল করব সেই ব্যাপারটাকে, ঠিক। সো সাইকোলজি কি চেঞ্জ নিয়ে এসছে এই মেন্টাল টেস্টিং, মানে আমি জানতে পারছি কি আমার বাচ্চার আইকিউ, কোন বাচ্চার আইকিউ কম, কোন বাচ্চার আইকিউ বেশি। সো যাদের বেশি আছে তাদেরকে আমি জানি কি জাস্ট একবার বললি তারা বুঝে যাবে, আর যাদের কম আছে তাদের জন্য আমি ইরিটেট হয়ে যাব না, আরে তুমি তো কিছুই, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি বসে থাকো তো না। আমি জানি এদেরকে একবারের জায়গায় আমি দুবার বোঝাবো বা টেকনিকটা চেঞ্জ করে বোঝাবো, তাহলে ঠিক এরা বুঝতে পারবে, ঠিক। সো এই জিনিসগুলো কিছু আমাদের সাইকোলজি চেঞ্জেস নিয়ে এসছে। তাহলে একবার রিভিশন করে নিই। প্রথমে যখন আমি এই পয়েন্টগুলো বললাম তখন তো আমাদের মাথার ওপর দিয়ে চলে গেছিল এতগুলো পয়েন্ট, একবার তাহলে পড়ে নিচ্ছি। তাহলে কি কি? চাইল্ড সেন্টার্ড এডুকেশন, বাচ্চার ওপর ফোকাস হচ্ছে, বাচ্চার ওপর লোড কমানোর ফোকাস হচ্ছে, বাচ্চার ওপর ফোকাস হচ্ছে, সারা বছর না পড়ে অল্প অল্প করে পড়বে। দ্বিতীয় জিনিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর ফোকাস করছে, শুধু পড়াশোনা না খেলাধুলোর ওপরেও ফোকাস যাচ্ছে, যার থেকে আর কি ইন্টারনাল মার্কস ক্যারি করছে। নেক্সট হচ্ছে নিউ মেথডস অফ ডিসিপ্লিন, গায়ে হাত তোলা বন্ধ, বাচ্চাকে ভালোবেসে পড়ানো হচ্ছে, কারণ খুঁজে বের করা হচ্ছে কেন সে হোমওয়ার্ক করছে না, কি কারণে সে করছে না। এডুকেশন অফ টোটাল পার্সোনালিটি, বাচ্চার পুরো পার্সোনালিটির ওপর কাজ হচ্ছে, শুধু একটা পার্টের ওপর না, ওভারঅল পার্সোনালিটির ওপর বাচ্চার ফোকাস হচ্ছে। নতুন টিচিং মেথডস ইন্ট্রোডিউস হয়েছে, ঠিক কি আচ্ছা তোমার এক্সকারশনস, পিকনিকস, ওই জিনিসগুলো আরো অ্যাড হয়েছে, প্র্যাকটিক্যাল নলেজ বাচ্চার বাড়ানোর চেষ্টা হয়েছে। অ্যান্ড এমফেসিস অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, একটা বাচ্চা আরেকটা বাচ্চা থেকে কি কি পার্থক্য আছে সেই পার্থক্যগুলো বুঝে বাচ্চাকে পড়ানো হচ্ছে। মেন্টাল টেস্টিং অ্যান্ড গাইডেন্স, সেটা এতক্ষণ বললামই, ঠিক। তার বাচ্চার ক্যারিয়ার মানে গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে, প্লাস বাচ্চার ইমোশনসে যদি আপ অ্যান্ড ডাউন আসছে সেটাকেও বোঝার চেষ্টা হচ্ছে, কেন বাচ্চার ইমোশনস সে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কেন বাচ্চা গুটিয়ে যাচ্ছে ক্লাসে, বা বাচ্চার বিহেভিয়ারে যদি চেঞ্জ এসছে কেন এই চেঞ্জটা এসছে। তার সাথে সাথে যে স্পেশাল বাচ্চা তাদেরকে কি করে আমি হেল্প করতে পারি, তাদেরকে মেইন স্ট্রিমে কিরম ভাবে নিয়ে আসা যায় সেটার উপরও ফোকাস করছে সাইকোলজি, ঠিক। সো দিজ ওয়ার দ্য অ্যাপ্লিকেশনস অফ সাইকোলজি ইন এডুকেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই কোশ্চেনটা পুরো প্যাটার্ন, মানে কি কি পয়েন্টস আছে আমার এখানে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার সাথে সাথে আমি আরেকটা জিনিসও ইনফর্ম করি সবাইকে, ঠিক। ইউটিউব ক্লাস বাদে আনএকাডেমিতে আমার ফ্রি ক্লাসেসও থাকে, ঠিক আছে, তোমরা সেই ক্লাসেসগুলো জয়েন করতে পারো, ঠিক। এই ইউটিউব ক্লাসেস তো আমার সপ্তাহে একদিনই হচ্ছে। সো আনএকাডেমির আমার ফ্রি ক্লাসেস ফর দ্য মান্থ অফ ডিসেম্বর, মানে ডিসেম্বরের যেটা আমার শিডিউল সেটা হচ্ছে প্রত্যেক সোম, বুধ এবং বৃহস্পতি, এভরি মানডে, ওয়েনেসডে অ্যান্ড থার্সডে, ঠিক। টাইমিংস কি? 11টা, সকাল 11টা এবং দুপুর 2টো। সকাল 11টার সময় যে ক্লাসটা হচ্ছে ওটা হচ্ছে পেপার 2, ঠিক। সকাল 11টার ক্লাসে আমি পেপার 2 রিলেটেড টপিকসগুলো ডিসকাস করছি, আর যেটা দুপুর 2টোর ক্লাসে আমি পেপার 1 রিলেটেড টপিকগুলো ডিসকাস করছি, ঠিক। সো তোমরা যদি চাও, মানে ইউটিউব ক্লাসেস ছাড়াও আমার তোমাকে জাস্ট ওই আনএকাডেমি ডাউনলোড করে প্রোফাইল লিঙ্কটাকে ক্লিক করতেই হবে, করলে মেসেজ ছাড়াও তোমরা প্রোফাইল লিঙ্কটাকে যখন ক্লিক করবে আমার যা যা ক্লাসেস আছে সেই ক্লাসের নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে, ঠিক। কি কখন কি ক্লাস শিডিউল হচ্ছে, কখন কি ক্লাস, আমি কোন দিন কি ক্লাস নিচ্ছি, সব নোটিফিকেশন তোমরা অটোমেটিকলি পেতে থাকবে, ঠিক। সো আমার ইউটিউব ছাড়া আনএকাডেমিতে আমাদের ফ্রি ক্লাসেস তোমরা জয়েন করতে পারো, ঠিক। ইভেন ফ্রি ক্লাসেস জয়েন করার জন্য কোড চাইবে, ঠিক। সো ফ্রি ক্লাসেস জয়েন করার জন্য আমার কোড তোমরা জানোই, ইভেন ডিসক্রিপশনেও দেওয়া আছে, তাও আমি একবার বলে দিচ্ছি, দ্যাট ইজ PAYAL.P, ঠিক। সো PAYAL.P হচ্ছে কোড আমার, ঠিক।
তো এই কোডটার মাধ্যমে তোমরা ফ্রি ক্লাসেসগুলো আনলক করতে পারো, ঠিক। সো ইউটিউবের সাথে সাথে তোমরা আমাকে ফ্রি ক্লাসেসেও জয়েন করতে পারো, ঠিক। দিস ইজ দ্য শিডিউল ফর মাই ফ্রি ক্লাসেস মানডে, ওয়েনেসডে অ্যান্ড থার্সডে, ঠিক। সোম, বুধ, বৃহস্পতি সকাল 11টা পেপার 2, দুপুর 2টো পেপার 1, ঠিক। এটা বাদে আমার প্লাস কোর্স যেটা আমার এই মাসের শেষের দিকে আর কি শুরু করব। প্লাস কোর্স সম্পর্ক আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে তোমাকে আমি জানিয়ে দেব তোমাদেরকে কি কি টপিকস ডিসকাস করব। কিন্তু প্লাস কোর্সের ভেতরে আমার ক্লাস শিডিউল হচ্ছে প্রত্যেক সোম এবং বৃহস্পতি, সেটা হচ্ছে তোমার সন্ধ্যে 7টায়, ঠিক। প্রত্যেক সোম বৃহস্পতি সন্ধ্যে 7টার সময় আমার প্লাস কোর্সে ক্লাস হচ্ছে। সো নতুন আমার কোর্সেসও আসবে, তো নতুন কোর্সের সম্পর্ক আমি তোমাদেরকে আমার নেক্সট ইউটিউব ভিডিওতে তোমাকে নতুন কোর্সের সম্পর্কে পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেব। সো যারা আমার সাবস্ক্রাইবার স্টুডেন্টস আছো তারা নতুন কোর্সে এনরোল করে নিও, আর যারা আমার নন সাবস্ক্রাইবার স্টুডেন্টস আছো তারা আনএকাডেমি জয়েন করতে পারো। জয়েন করার জন্য সেম এই কোডটাই অ্যাপ্লাই করতে পারো, PAYL.P, যেটাতে অ্যাপ্লাই করলে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের সাবস্ক্রিপশনে, যেটা অ্যামাউন্ট আছে সেখানে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক। সো আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো, আর যদি ভালো লাগে কি করবে, ছোট্ট করে একটা লাইক ক্লিক করতে ভুলো না। আর তাহলে তোমাদের সাথে আমার নেক্সট দেখা হচ্ছে কখন, আবার নেক্সট থার্সডे। तो तब तक के लिए टाटा, बाय बाय।